ও কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে পড়ে না চোখেতে পলো আর আসে না কথা মুখে। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে পড়ে না চোখেতে পলো আর আসে না কথা মুখে। তার চলে যাওয়া ফিরে একটু দেখা এই বুকেতে ঝড় তুলে যা। যার ছবি অনেকে যা, যার কথা ভেবে দিন কেটে যা, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়, যার ছবি মনে কে যায়। আস্তে হাঁটো না আদর্শ। আমি তোমার সাথে দৌড়েও তো পারছি না। সে হারিয়ে যাওয়ার পরে জীবনে চার চারটা বসন্তের আগমন ঘটেছে। অবহেলা অনাদরে রঙহীনভাবেই সে বসন্ত বিদায় নিয়েছে আদর্শের জীবন থেকে। তবুও আজও কেন যেন সেই আগের মতোই ছেলেটার কর্ণের নিকট বেজে ওঠে এই বাক্যটা আর কি উপস্থিতভাবে কখনো শোনা হবে না আদর্শের। সে হারিয়ে গেল, আদর্শ নিজের ভুল বুঝতে পারল, নিজের প্রথম অনুভূতির তাড়নায় দিশেহারা হলো। খুব করে চাইল মেয়েটা আবার ফিরে আসুক, অথচ সে আর ফিরে এলো না, আর তার চঞ্চলতায় মুখরিত করলো না আদর্শের রঙহীন জীবনটা। আচ্ছা, সে কি জানে এখনো তার পথ চেয়ে তার অপেক্ষার প্রহর গুনছে আদর্শ? হয়তো সে জানে না, জানবে কিভাবে? সে তো সেই আদর্শের কিশোর বয়সে করা ভুলটাকে নিয়ে নিজের অভিমানে হারিয়ে গেল দূরে, বহু দূরে। অভিমান ভেঙে মেয়েটা ফিরবে তো? আদর্শের হৃদয় কম্পিত হলো, নিজ মনকে নিজে বোঝালো সে। ফিরবে, ফিরতে তাকে হবে। আদর্শের এই উত্তপ্ত হৃদয়ে একটু শান্তি দিতে হলেও যে তাকে ফিরতেই হবে আদর্শের কাছে, আবারও তার সাথে ঝগড়া করতে হবে। মেয়েটার চঞ্চলতায় আদর্শকেও চঞ্চল করে তুলতে হবে। আচ্ছা, মেয়েটা এখন দেখতে কেমন হয়েছে? তাকে আদর্শ দেখেছিল সেই কিশোর বয়সে, এখন নিশ্চয়ই বড় হয়েছে। হ্যাংলা পাতলা শরীরটা প্রাপ্তবয়স্কা নারী দেহে রূপান্তরিত হয়েছে। তাকে দেখলেই কি এখন চিনে নেওয়া যাবে? আচ্ছা, মেয়েটি কি এখনো তার চুলগুলো উপরে তুলে ছুটি বাঁধে? নিজ মনে কথাটা ভেবে আবার নিজেই হাসলো আদর্শ। তখন না হয় কিশোরী ছিল বলে চুলে ঝুঁটি বাঁধত, এখন তো সে প্রাপ্তবয়স্ক এক নারী, এখন কেন চুলে ঝুঁটি বাঁধবে? অদ্ভুত সব চিন্তা ভাবনা তার মাথার মধ্যে আসে কোথা থেকে। আদর্শ নিজ মনে নিজের প্রেয়সীর স্মৃতিচারণ করতে করতে আনমনে হাঁটছিল মেডিকেল কলেজ ক্যাম্পাসে। হঠাৎ করেই কোথা থেকে একটা মেয়ে এসে পড়লো তার গায়ের উপরে। মুহূর্তেই সুন্দর মেজাজটা চটে গেল আদর্শের। কিছু বলার আগে মেয়েটা দূরে সরে গেল তার থেকে, ব্যস্ত হয়ে বলল, সরি সরি, আমি বুঝতে পারিনি। এই পর্যন্ত যাই ঠিক ছিল, কিন্তু যখনই আদর্শ নিজের শরীরে জড়ানো শুভ্র অ্যাপ্রনটার পানে তাকালো, বিগড়ানো মেজাজটা বিগড়ে আসমানে পৌঁছালো যেন। তার শুভ্র অ্যাপ্রনটার বক্ষের কাছে কলমের কালির ছোপ ছোপ দাগ স্পষ্ট। আদর্শ সব সহ্য করতে পারে, কিন্তু তার শখের কিংবা স্বপ্নের কিছু কেউ নষ্ট করলে একদম সহ্য করতে পারে না। এই অ্যাপ্রনটাও তার স্বপ্নেরই একটি অংশ। ছোটবেলা থেকেই ডাক্তার হওয়া স্বপ্ন ছিল আদর্শের। মায়ের মুখে শুনেছে আদর্শের মুখে যখন বুলি ফুটতে শুরু করেছে, তখন থেকেই কেউ যদি জিজ্ঞেস করত, বড় হয়ে তুমি কি হতে চাও বাবা? আদর্শ কোনো কিছু না বুঝে সগৌরবে উত্তর দিত, ডাক্তার। বহু চেষ্টা এবং পরিশ্রমের বিনিময়ে শেষ পর্যন্ত ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে আদর্শ। শরীরে ভবিষ্যৎ ডাক্তারের তকমাটা অবশেষে অর্জন করতে পেরেছে। কিন্তু এটা কি হলো? প্রথম অ্যাপ্রনটা এভাবে নষ্ট করে দিল। এই অপরিচিত মেয়েটা কে? মেডিকেল কলেজে ভর্তি হয়েছে মাত্র কয়েকদিন, এটাই তার প্রথম অ্যাপ্রন। প্রথম জিনিসটার প্রতি বরাবরই অনুভূতি হয় প্রখর। আর সেই অ্যাপ্রনে কিনা কলমের লেপন করলো এক নারী। আদর্শ অগ্নিদৃষ্টিতে তাকালো সম্মুখে উপস্থিত মেয়েটার পানে। মেয়েটার হাতেও কলমের কালি লেগে আছে। এই মেয়ের হাত দ্বারাই যে তার শুভ্র রঙা অ্যাপ্রনটা নষ্ট হয়েছে আর কোনো সন্দেহই রইল না।
আদর্শ বাজখাই কণ্ঠে ধমকে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়ে, কি করলে কি? দেখে শুনে হাঁটতে পারো না? নাকি পুরুষ মানুষ দেখলে ধাক্কা খেতে ইচ্ছে হয়? মৌনতার মেজাজ গরম হলো কিছুটা। সেও এবারের ব্যাচে মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। ভর্তি, নতুন স্থানে আসা, বাসা নেওয়া সব মিলিয়ে কয়েকটা দিন ঠিকভাবে ক্লাস করে উঠতে পারেনি মেয়েটা। আজ এক প্রকার প্রথম ক্লাস ছিল তার। কতদিনের পরিশ্রম, কত চেষ্টার ফল আজ সে পেয়েছে। কিন্তু কপাল খারাপ। ক্লাসে ঢুকে ব্যাগ খুলে কলম হাতে নিতেই হাত কালিতে মাখামাখি। কলমের পিছনের অংশ থেকে কালি বের হয়েছে। এদিকে একটু পরেই ক্লাস শুরু হবে, তাই তাড়াহুড়ো করে ওয়াশরুমের দিকে ছুটছিল হাত ধুতে। কিন্তু মাঝপথে এই ব্যক্তির সাথে ধাক্কা লাগলো। ফলস্বরূপ হাত লেগে গেছে ছেলেটার বক্ষে। যদিও এই ধাক্কা লাগাটাতে দুজনের কারোরই দোষ নেই, অসাবধানতা বশত লেগে গেছে। তবুও ভদ্রতার খাতিরে মৌনটা দুঃখিত বলেছে। কিন্তু এই ছেলেটা তাকে অপমান করতে মরিয়া হয়ে উঠল। কি বলল? পুরুষ মানুষ দেখলেই তার ধাক্কা খেতে ইচ্ছে হয়? কত বড় সাহসের! দাঁতে দাঁত চেপে মৌনতা কটমট করে বলল, তা তো আপনিও দেখে শুনে হাঁটতে পারতেন, তাই না? নাকি আপনারও মেয়ে মানুষ দেখলেই ধাক্কা খেতে ইচ্ছে হয়? এই মেয়ে, কি বললে তুমি? মৌনতা মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল, কেন শুনতে পাননি আপনি? কানে সমস্যা আপনার? কানে ডক্টর দেখান। আর না পারলে আমায় বলবেন। এটা মেডিকেল কলেজ তো, আমি স্যারদের সাথে কথা বলে আপনার জন্য না হয় কানের ডক্টরের ব্যবস্থা করে দেব। দাঁতে দাঁত চাপলো আদর্শ, হিসিয়ে বলল, কি বললে তুমি? আমার কানে সমস্যা? তাহলে তোমার তো চোখে সমস্যা। চোখের ডাক্তার দেখাও। রাস্তায় হাঁটার সময় এর ওর গায়ে লাফিয়ে পড়ে। আচ্ছা দেখাবো, সাথে আপনাকেও নিয়ে যাব। আপনারও তো চোখের সমস্যা। নয়তো আমি আপনার গায়ে লাফিয়ে পড়ার আগেই আপনি সরে যেতেন, তাই না? আদর্শ চোখ ছোট ছোট করে তাকালো মৌনতার পানে, থমথমে কণ্ঠে শুধালো, তুমি কি বলতে চাইছো? আপনি যেটা বুঝেছেন তাই বলতে চেয়েছি। তুমি মেয়ে তো দেখছি ভারী বেয়াদব। আপনার থেকে কম। আদর্শ রেগে মেগে আরো কিছু শোনাতে চাইলো, কিন্তু পারল না। তার আগেই সেখানে উপস্থিত হলো মেহেদি আর রিয়াদ, আদর্শের বন্ধু তারা। ভাগ্যক্রমেই তারা তিন বন্ধুই সুযোগ পেয়েছে মেডিকেলে। অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভালো শিক্ষার্থীদের সাথে ভালো শিক্ষার্থীরা বন্ধুত্ব করে, আর খারাপদের সাথে খারাপরা। সেই অনুপাতে তারা তিনজনই ভালো ছাত্র ছিল। রিয়াদ এবং মেহেদি এগিয়ে এলো আদর্শের পানে। রিয়াদ আদর্শকে তাড়া দিয়ে বলল, কিরে, তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন? ওইদিকে যে আমাদের ক্লাস শুরু হয়ে গেল। কথাগুলো বলতে বলতেই তাদের দুই বন্ধুর নজর পড়লো আদর্শের অ্যাপ্রনে। অবাক হলো দুজনেই। যে ছেলে সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন, তার অ্যাপ্রনে কিনা কালি। মেহেদি অবাক সুরেই বলল, কি ভাই, তোর অ্যাপ্রনের এই অবস্থা কেন? আদর্শ উত্তর দিল না। কোনো বন্ধুদের দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো সম্মুখ পানে। কিন্তু এ কি, মেয়েটা কোথায়? এখানেই তো ছিল। নিশ্চয়ই রিয়াদের আর মেহেদির কথোপকথনের সুযোগ নিয়ে পালিয়েছে। এটাকে তো সে দেখে নিবে। মুখ আর পোশাক দেখে যতদূর মনে হলো প্রথম বর্ষ, মানে তার ক্লাসেরই এর প্রতিশোধ তো সে নিবেই। দিনের মধ্যভাগ, সকালে সূর্যটা ঘুরতে ঘুরতে মাথার উপরে এসে পৌঁছেছে। জানান দিচ্ছে দুপুরের। মৌনতাদের ক্লাস শেষ হলো মাত্রই। বই খাতা গুছিয়ে ক্লাস থেকে বেরিয়ে আসছে উদ্যত হলো সে। হঠাৎ পিছন থেকে কারো ডাকে থমকে দাঁড়ালো মেয়েটা। পিছনে ফিরে দেখলো ফর্সা ছিপছিপে গড়নের একটি মেয়ে হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে আসছে তার পানেই। কিঞ্চিত সময়ের ব্যবধানেই মেয়েটা এগিয়ে এসে দাঁড়ালো মৌনতার মুখোমুখি। অধরে হাসি ফুটিয়ে বলল, তুমি মৌনতা জামান না? মৌনতা খানিকটা অবাক হলো। এই মেয়ে তাকে কিভাবে চিনে, আবার নামও জানে। মৌনতা অবাক সুরেই প্রশ্ন বলল, হ্যাঁ, কিন্তু তুমি? আমি পিউ, তোমাদের পাশের বাসায় আমার আন্টি থাকেন। ওনার বাসায় গিয়েই তোমাকে দেখেছিলাম আমি। মৌনতার উষ্ঠে হাসি ফুটে উঠলো এবার। উৎফুল্ল কণ্ঠে বলল, তুমি রহিমা আন্টির বোনের মেয়ে? উনি বলেছিলেন ওনার বোনের মেয়েও নাকি আমার সাথে মেডিকেলে চান্স পেয়েছে। পিউ উপর নিচ মাথা ঝাঁকালো, মুখে বলল, হ্যাঁ, আমি রহিমা আন্টিরই বোনের মেয়ে। যাক, ভালোই হলো। এখানে এসে তো অন্তত পরিচিত কাউকে পেলাম। নয়তো আমি তো ভেবেইছিলাম বান্ধবী না কয়েকদিন দেবদাস হয়ে কাটাতে হবে আমায়। মৌনতার কথা বলার ভঙ্গিতে হেসে ফেলল পিউ। হেসে বলল, তুমি তো ভারী মজার মানুষ। মৌনতাও হাসলো পিউয়ের কথার প্রেক্ষিতে। দুজন নিজেদের মধ্যে আরো আলাপচারিতা বাড়াতে বাড়াতে বেরিয়ে গেল ক্লাসরুম থেকে।
ক্লাসের বাইরে পা রাখতেই হঠাৎ মৌনতার মুখের উপর একটা কাপড় এসে উড়ে পড়ে। হকচকে উঠল মেয়েটা, মুখের উপর থেকে দ্রুত কাপড়টা সরিয়ে তাকালো সেদিকে। একটা শুভ্র রঙা অ্যাপ্রন চোখে পড়ল তার। মৌনতা চোখ তুলে সম্মুখে তাকালো। সকালে সেই বদ বয়রা ছেলেটা দাঁড়ানো সামনেই। এর মানে এই বয়রাটাই তার মুখের উপর অ্যাপ্রন ছুঁড়ে মেরেছে। মেজাজটা আবার বিগড়ে গেল মৌনতার। দাঁতে দাঁত চেপে বলল, এটা ছুঁড়ে মেরেছেন কেন আমার দিকে? আদর্শ নিজের দুই হাত দুই পকেটে গুজলো। নির্বিকার ভঙ্গিতে বলল, সুন্দর করে দাগ তুলে শুকিয়ে নিয়ে এসো। ভ্রু কুচকালো মৌনতা। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, আপনার অ্যাপ্রন আমি কেন ধুতে যাবো? আশ্চর্য। কারণ অ্যাপ্রনটা তুমি নষ্ট করেছ। তার পরিবর্তে আপনি আমাকে কথা শুনিয়েছেন। কথা তো তুমি আমাকে শুনিয়েছ। এখন মানে মানে করে আমার অ্যাপ্রন পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে নিয়ে এসো। মৌনতার হাতে ধরে থাকা অ্যাপ্রনটা ছুঁড়ে মারল আদর্শের মুখ বরাবর। প্রধিত কণ্ঠে বলল, পারবো না আমি। আদর্শ ধরল নিজের অ্যাপ্রনটা, বাঁকা হেসে বলল, তুমি নিশ্চিত পারবে না? 100% শিওর। আদর্শ যেন এই ক্ষণেরই অপেক্ষায় ছিল। ওষ্ঠে শয়তানি হাসি ফুটিয়ে তুলে পকেট থেকে একটা কলম বের করে আনলো। কলমের মাথা ভেঙে কালি ছুঁড়ে মারলো মৌনতার দিকে। মৌনতা কিছু বুঝে ওঠার আগেই কালিতে মাখামাখি। পরনের পোশাকের সাথে সাথে মুখের কিছু অংশেও কালির ছিটা লেগেছে। হতবাক হয়ে পড়ল মেয়েটা। এটা কি হলো? হতবাক স্বরে মৌনতা প্রশ্ন করলো। এটা কি করলেন আপনি? আদর্শ পিছন ঘুরে হাঁটা ধরলো উল্টো দিকে। হাঁটতে হাঁটতেই বলল, হিসাব বরাবর। কলেজ থেকে বেরিয়েই বাড়িতে গেল আদর্শ। কারোর সাথে কোনো বাক্য বিনিময় না করে সোজা ঢুকলো ওয়াশরুমে। হাতে ধরে রাখা অ্যাপ্রনটা ভিজালো পানিতে। বখের কাছটায় যেখানে কালো কালি ল্যাপটানো সেখানে সাবান ব্যবহার করে ঘষতে শুরু করলো দুই হাত দ্বারা। এটা তার মেডিকেল কলেজ জীবনের প্রথম অ্যাপ্রন, প্রথম অনুভূতি। আর কোথাকার কোন মেয়ে এসে কিনা নষ্ট করে দিল। ক্রোধে ফুঁসতে ফুঁসতে আরো জোরে জোরে ঘষতে শুরু করলো অ্যাপ্রনটা। হঠাৎ হাত দুটো থেমে গেল আদর্শের। বক্ষস্থল কম্পিত হলো খুব করে। সেই চেনা কণ্ঠস্বর, চেনা ভঙ্গিমা, কথায় কথায় কপাল কুচকানো। শুধুমাত্র শারীরিক কাঠামোয় একটু ভিন্নতা। হ্যাংলা পাতলা কিশোরী দেহের পরিবর্তে সেখানে এখন স্থান করে নিয়েছে এক প্রাপ্তবয়স্কা নারীর দেহ গঠন। গায়ের রংটাও একটু উজ্জ্বল এখন। বয়সের পরিবর্তনে কারো দেহে এটুকু পরিবর্তন আসা কি খুব স্বাভাবিক নয়? এই মেয়েটাই কি তবে আদর্শের সেই কৌশলকালের চিত্তহরণী? আদর্শ অস্থির হলো, অস্ফুট স্বরে কণ্ঠভেদ করে বেরিয়ে এলো, মৌনতা। আচ্ছা মেয়েটার চোখ চোখ দুটো কেমন ছিল? তার মৌনতার মতো ছিল তো? আর ওষ্ঠ নাকি আরো পরিবর্তন ঘটেছে? হঠাৎ স্বপ্নে মোড়ানো শখের অ্যাপ্রনটা নষ্ট হওয়ায় হৃদয়ে একটাই ক্রোধ জমা হয়েছিল, যে ক্রোধে উন্মুক্ত হয়ে মুখের মানবীকে ততটা খেয়াল করাই হয়নি। আদর্শের এই একটা দোষ, রাগ উঠলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে, কোনো দিকে খেয়াল থাকে না। কিন্তু আজ আজ কেন সে খেয়াল করলো না? কেন? এটাই যদি তার সেই চিত্তহরণী হয়ে থাকে তবে? না, সে একবার নিজের প্রিয়তমাকে হারিয়ে যে শাস্তি পেয়েছে আর সে শাস্তি পেতে চায় না কিছুতেই না। মেয়েটা কি এখনো কলেজে আছে? হয়তো নেই। পরক্ষণে আদর্শের মন বলে উঠল থাকতেও তো পারে। হাতের অ্যাপ্রনটা ওয়াশরুমে ফেলেই বেরিয়ে এলো আদর্শ। অধৈর্য অস্থির ভঙ্গিমা আবার ছুটলো কলেজের উদ্দেশ্যে। কলেজ শেষে এক প্রকার তড়িঘড়ি করলে বাড়ি ফিরল মৌনতা। মুখে কালি নিয়ে কি আর কলেজে থাকা যায়? যদিও কলেজে মুখে লেগে থাকা ছিটে ছিটে কালির বিন্দু পানি দ্বারা ধৌত করার চেষ্টা সে চালিয়েছিল, তাতে লাভের লাভ কিছুই হয়নি। কালি ওঠেনি। সাবান ছাড়া কি আর কলমের কালি ওঠে? আর কলেজের ওয়াশরুমে রাখা সাবানটাই যাচ্ছে তাই অবস্থা। ওটা তো হাত দিয়ে ধরতেই গা ঘিন ঘিন করে ওঠে, আর তা মুখে লাগানো। বিরক্তিতে চোখ মুখ কুচকেই বাসায় কলিং বেল বাজালো মৌনতা। মিনিট খানিক পরেই দরজাটা খুলে গেল। দরজার সম্মুখে দৃশ্যমান হলো অল্প বয়সী রূপসী একজন নারী। ওষ্ঠে তার মন জোড়ানো হাসি। মৌনতাকে এই অবস্থায় দেখে সে হাসি গায়েব হলো। অবাক কণ্ঠে সে বলল, এ কি ননদি, তোমার এই অবস্থা কেন? মৌনতা ঘরের ভিতরে প্রবেশ করতে করতে জবাব দিল, আর বলো না ভাবি, একটা বদমাইশ ছেলে কলমের কালি ছুঁড়ে দিয়েছে আমার দিকে। দুষ্টু হাসলো মৌনতার ভাবি সুমা। রসিকতার সুরে বলল, বাবা, প্রথম দিন কলেজে গিয়েই আমার ননদির বদমাইশ ছেলের খপ্পরে পড়লো শেষ পর্যন্ত। মৌনতা বিরক্ত হলো। বিরক্তি ভরা কণ্ঠেই বলল, মজা করো না তো ভাবি, আমি এমনি ক্লাস করতে করতে টায়ার্ড।
সুমা মিষ্টি হাসলো, ঠান্ডা কণ্ঠে বলল, আচ্ছা যাও ননদি, ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি তোমার। মৌনতা আর কথা বাড়ালো না, লম্বা লম্বা পায়ে হেঁটে গেল নিজ কক্ষে, ব্যাগটা রাখলো বিছানার উপর, একটু হেঁটে গিয়ে দাঁড়ালো বারান্দায়। এ বাড়িতে তারা ভাড়া এসেছে অল্প কিছুদিন। জন্মের সময়ই মাকে হারিয়েছিল মৌনতা। একদিকে সে পৃথিবীর আলো দেখেছিল, আর অন্যদিকে তার মা অন্ধকার জগতে তলিয়ে গিয়েছিল। তারপর তার বাবা সালাম সাহেব আর বিয়ে করেননি। লোকটার ভয় ছিল হয়তো সৎ মা এসে মৌনতা এবং তার বড় ভাই মামুনের উপর অত্যাচার করবে। তাছাড়া সালাম সাহেব তার স্ত্রীকেও ভালোবাসতেন ভীষণ। স্ত্রীর অবর্তমানেও তার স্থানে অন্য কোনো নারীর আগমনের কথা কল্পনাতেও আনেন না তিনি। মৌনতা ছোটবেলা থেকে বাবা আর ভাইয়ের হাতেই মানুষ। বাবা চাকরি সূত্রে বিভিন্ন স্থানে ঘুরেছে, আর তার সাথে মৌনতা এবং মামুনও। দরকার হয় নিজের দুই ছেলে মেয়েকে দেখাশোনা করার জন্য সালাম সাহেব আয়া রেখেছেন, আবার কখনো কখনো সখনো তার মাকে এনে রেখেছেন, তবুও নিজের ছেলে মেয়েদের কাছ থেকে ছাড়েননি। অন্য আত্মীয় স্বজনের উপর ফেলে রাখেননি, যদি পরে তারা বিরক্ত হয়, তার ছেলে মেয়ের কথা শোনায় বা আঘাত করে। ছেলে মেয়ে দুটোকে বড্ড ভালোবাসেন যে তিনি। এই দুজনেই তো তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। সময় গড়ালো, সালাম সাহেব অবসর নিলেন। তারপর অবশ্য তারা সবাই গ্রামে চলে গিয়েছিলেন, কিন্তু এই মৌনতার মেডিকেলে পড়ার সুযোগ আসার আবার শহরে এলেন তারা। মৌনতাও বহুদিন পর ফিরে এলো সেই চিরচেনা শহরে, যেখান থেকে তার প্রথম অনুভূতি ডাক এসেছিল। প্রথম প্রেম করা নেড়েছিল হৃদয়ের গহীনে। ভাগ্যের কি পরিহাস, চেনা শহরটাতে আসতে না আসতেই চেনা মানুষের দেখা। মৌনতার চিনতে একটুও ভুল হয়নি মানুষটাকে, যাকে ঘিরে মানুষটার প্রথম অনুভূতি, প্রথম হৃদয় ভাঙার দহন, প্রথম কিশোরী মনের দহন। তাকে ভোলা কি এতটাই সহজ? মানুষটা যদিও আগের মতো নেই, কিশোর বয়সের হ্যাংলা পাতলার দেহটা এখন উপনীত হয়েছে শক্তপোক্ত পুরুষালী দেহের গঠনে। মসৃণ গাল দুটো স্থান করে নিয়েছে কালো চাপদারি, কিন্তু চোখ দুটো সে আগের মতোই রয়ে গেছে। মুখের আদলটা কিশোর থেকে পুরুষালী আদলে উপনীত হয়েছে, তবুও চিনে নিয়েছে মৌনতা। আগের তুলনায় ঝগড়াও শিখেছে। আগে তো মৌনতা সারাদিন পিছনে পড়ে থাকলেও একটা কথার জবাব দিত না, আর এখন তর্ক করে। মৌনতা আনমনে হাসলো, পরক্ষণে আবার বিষাদে পরিপূর্ণ হয়ে উঠল মেয়েটার মুখশ্রী। আচ্ছা, ওই মানুষটা কি তাকে চিনে নিয়েছে? হয়তো চিনেনি, চিনবে কিভাবে? আদর্শ না হয় তার জীবনের প্রথম অনুভূতি ছিল, কিন্তু সে তো আদর্শের জীবনে শুধুমাত্র এক বিরক্তিকর অধ্যায় ছিল। যদি তাই না হতো, তবে সেদিন সত্যটা না জেনে পুরো ক্লাসের সম্মুখে ভাবে থাপ্পড় দিতে পারত না মৌনতাকে। জীবনের প্রথম প্রেমময় অনুভূতিটা জাগ্রত করার মালিক যেমন আদর্শ ছিল, ঠিক তেমনি প্রথম দহন জাগ্রত করার মালিকও ওই মানুষটাই ছিল। কিশোরী হৃদয়ে প্রেমময় অনুভূতিটা যখন প্রখরতার চূড়ান্তে ছিল, তখন হৃদয় ভাঙার কঠিন অনলে দগ্ধ করে ওই মানুষটাই তাকে দিশেহারা করে তুলেছিল। যে দিশেহারা থেকে বাঁচতে সে বাবার বদলি করালো, শহর ছাড়লো, জীবনের মোড় ঘুরিয়ে নতুন মোড়ে পথ চলতে বাধ্য হলো। নিজের প্রথম অনুভূতিকে নিঃস্ব করার অপরাধে মৌনতা কখনো ক্ষমা করবে না আদর্শকে। অবশ্য তার ক্ষমা করার কি বা আসে যায়? তাচ্ছিলের হাসি হাসল মৌনতা, তপ্ত নিঃশ্বাস ফেলে ডুব দিল অতীতের স্মৃতির পাতায়। জানুয়ারি মাস, চারিদিকে জনজীবন শীতকালীন ঠান্ডায় দিশেহারা। তাই বলে কি আর স্কুল কলেজ পড়াশোনা বন্ধ থাকবে নাকি? তাছাড়া নতুন বছরে নতুন ক্লাস, নতুন বই, অন্যরকম এক অনুভূতি। নতুন বইয়ের ঘ্রাণটায় যেন হৃদয়ে অন্যরকম এক আন্দোলন তোলে। মৌনতা সবে অষ্টম শ্রেণী থেকে পা দিয়েছে নবম শ্রেণীতে। শৈশব ছেড়ে কৈশোরে পদার্পণ তার। হৃদয়ে নতুন অনুভূতির ঘটা। পৃথিবীটাকে নতুন রূপে চেনার সময় শুরু এই তো তার। এর মধ্যেই বদলি হলেন সালাম সাহেব। মৌনতা স্কুল থেকে ফিরেই দেখলো বাবা ভাই সকল মালামাল প্যাকিং করতে ব্যস্ত। বাসার সকল আসবাবপত্র অগোছালো। মেয়েটা অবাক হলো কিছুটা। অবাক সুরেই ভাইকে প্রশ্ন করলো, এ কি ভাইয়া, বাসার সবকিছু এলোমেলো কেন? আর সবকিছু প্যাকিং বা কেন করছো? মামুন একবার তাকালো বোনের পানে, দৃষ্টি সরিয়ে আবার নিজের কাজে মনোযোগ দিয়ে বলল, বাবা আবার বদলি হয়েছে। বদলি? সালাম সাহেবের বদলির কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল মৌনতার। এখানে এসেছে 1 বছরও হলো না, এর মধ্যে আবার বদলি? বদলে কি হাতের মোয়া নাকি?
যে যখন ইচ্ছে অফিস থেকে তার বাবাকে বদলি করবে, আর তার বাবাও ড্যাং ড্যাং করে সেখানে চলে যাবে। এখানে এসে এই প্রায় 1 বছর ধরে কত কষ্ট করে নতুন পরিবেশের সাথে নিজেকে মানিয়েছে, নতুন নতুন বন্ধু বানিয়েছে, এর মধ্যে আবার বদলি, আবার নতুন জায়গা। মেজাজটাই খারাপ হয়ে গেল মৌনতার। ভাইয়ের পানে তাকিয়ে কিঞ্চিত ক্রোধিত কণ্ঠে বলল, আবার বদলি? এবার আমি কোথাও যাবো না, তোরে গেলে যা, আমি এখানেই থাকবো। মামুন ততটা পাত্তা দিল না মৌনতার কথায়। এই মেয়ে সালাম সাহেবের প্রতিবার বদলির সময়ে এই একই কথা বলে, এক স্থান ছেড়ে অন্যত্র একদম যেতে চায় না। মামুন ভাবলেশীন ভাবে বলল, ঠিক আছে, তোকে যেতে হবে না, তোকে বরং এখানে বিয়ে দিয়ে যাই, তারপর তুই থেকে যা এখানে। মৌনতা অবাক হলো, চোখ বড় বড় করে বলল, কিসের বিয়ে? আমি কোনো বিয়ে টিয়ে করবো না। বিয়ে না করলে এখানে থাকবি কোন অধিকারে? এটা কি তোর বাপদাদার বাড়ি? এখানে বাবা শুধুমাত্র চাকরি করত, তাও এখন বদলি হয়েছে। ভাইয়ের কথায় কিছুটা দমে গেল মৌনতা। বিরস মুখে বলল, ঠিক আছে ঠিক আছে, যাবো, তবুও বিয়ে টিয়ে করে এখানে থাকার মতো শখ নেই আমার। কেটে গেল দিন দুই। উজ্জ্বল আলোয় ঘেরা চারপাশ, আকাশের সূর্যটা হাসছে যেন খুশি মনে, কিন্তু মৌনতা খুশি হতে পারছে না। আজ যে তাকে এই মফস্বল শহর থেকে পাড়ি জমাতে হবে ঢাকা শহরে। বাবার এবারের বদলিটা শহরেই ঘটেছে। মৌনতা শুনেছে শহরের মানুষজন আন্তরিক হয় না তেমন, তারা নিজেদের মতো করেই থাকে, অন্য কারো বিপদেও সহজে এগিয়ে আসে না। আচ্ছা, সেখানে গিয়ে মৌনতার জীবন কেমন হবে? সেখানে কি সে এখনকার মতোই বন্ধু খুঁজে পাবে? তারা এদের মতোই আন্তরিকভাবে মিশবে তার সাথে? নতুন শহর, নতুন মানুষ, সেখানে মাহারা মেয়েটার জন্য কি অপেক্ষা করছে জানা নেই কারো। বড্ড দুশ্চিন্তা হচ্ছে যে মৌনতার কিশোরী মনে। আবার এই পরিচিত স্থান ছেড়ে যেতেও খারাপ লাগছে ভীষণ। মৌনতার ভাবনার মধ্যেই ট্রাকের ভিতর থেকে মামুন হাঁক ছাড়লো তার নাম ধরে। উঁচু কণ্ঠে বলল, কিরে, আসবি নাকি? এখানেই বিয়ে শাদী করে থেকে যাবি? মৌনতার ভাবনায় ব্যাঘাত ঘটল। চোখ তুলে চেয়ে দেখলো তাদের সকল মালামাল ট্রাকে তোলা শেষ। বাবা আর ভাই ট্রাকের সামনে বসার স্থানে বসে পড়েছে। মৌনতাও আর দেরি করলো না, বিষাদে পরিপূর্ণ হৃদয় নিয়ে উঠে বসলো ট্রাকের সামনের সিটে। মৌনতার ভাবনায় ব্যাঘাত ঘটল। চোখ তুলে চেয়ে দেখলো তাদের সকল মালামাল ট্রাকে তোলা শেষ। বাবার ভাই ট্রাকের সামনে বসার স্থানে বসে পড়েছে। মৌনতাও আর দেরি করলো না, বিষাদে পরিপূর্ণ হৃদয় নিয়ে উঠে বসলো ট্রাকের সামনের সিটে। সময় অতিবাহিত হলো প্রায় ঘন্টা 5 ব্যবধানে। চেনা মফস্বল শহরটা ছেড়ে রাজধানী ঢাকায় প্রবেশ করলো মৌনতারা। ঢাকায় ঢুকতেই যেন বিরক্তিতে হাঁসফাঁস করে উঠল মেয়েটা। কেমন গরম গরম আবহাওয়া এই শহরের, চারিদিকে বিরক্তিকর যানবাহনের কোলাহল, সড়ক ভর্তি গাড়ি। এ ওর গায়ে লাগিয়ে দিচ্ছে তো ও এর গায়ে। চারিদিকে জনমানবের উৎপাতও ভীষণ। মৌনতা ট্রাকের কাচের ভিতর থেকে চোখ ঘুরিয়ে দেখলো চারপাশটা। গাছপালা তো দেখাই পাওয়া যাচ্ছে না কোথাও। আবার রাস্তার কিছু কিছু স্থানের পাশে বিশাল ময়লার স্তূপ, কি বিশ্রী দুর্গন্ধ ছড়াচ্ছে সেখান থেকে। এর থেকে তো তাদের সেই ছোট মফস্বল শহরটাই ভালো ছিল, গাছপালায় ভরপুর, স্নিগ্ধ সতেজ পরিবেশ। বাবা শেষ পর্যন্ত এ কোন শহরে নিয়ে এলো মৌনতাকে? এ শহরে ঢুকে যে আবার উল্টো ঘুরে চলে যেতে ইচ্ছে করছে তার। মৌনতার বিরক্তির মধ্যে তাদের ট্রাকটা এসে থামলো একটা বিশাল বিল্ডিং এর সম্মুখে। 8তলা বিল্ডিংটা যদিও এর 5তলা পর্যন্তই সম্পূর্ণ হয়েছে, বাকি তালাগুলোর ছাদ দিয়ে রাখা হয়েছে, হয়তো কাজ চলছে। ট্রাক থেকে নেমে বাড়িটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো মৌনতা। অতঃপর বাবার সাথে ঢুকলো বাড়ির ভিতরে। সিঁড়ি বেয়ে উঠলো সে দোতলায়। সেখানেই 3টা বেডরুম, ড্রয়িং রুম, কিচেন আর 2টি ওয়াশরুম সহ একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন সালাম সাহেব। মৌনতা ফ্ল্যাটে ঢুকেই বারান্দা সহ একটি রুম দখল করে বসলো। বাবার পানে তাকিয়ে রইল। এটা কিন্তু আমার রুম বাবা। সালাম সাহেব হাসলেন, মেয়েকে অভয় দিয়ে বললেন, আচ্ছা মা, এই রুম তোর? বাবা মেয়ের মতামত মিললেও সেই মতের বিরোধিতা করলো মামুন। কপট রাগ দেখিয়ে সে বলল, না বাবা, এটা কিন্তু হবে না, তুমি সবসময় ওকে সুন্দর রুমটা দাও। সালাম সাহেব তাকালেন ছেলের পানে, অতঃপর বললেন, বাকি রুমগুলো তো সুন্দর। না, এই রুমটা বেশি সুন্দর। এই রুমে বারান্দা আছে, আবার জানালাও আছে। বাকি রুমগুলোতে বারান্দা তো নেই, আর একটা মাত্র জানালা। বাবা ছেলের কথোপকথনের মধ্যেই
ফরুদ কাটলো মৌনতা ভেঙচি কেটে মামুনকে বলল। এ ভাইয়া, তুই একদম আমার রুমের দিকে নজর দিবি না। তুই যা, অন্য রুমে যা। মামুন মৌনতাকে কিছু বলতে চাইল, কিন্তু তাকে থামিয়ে দিলেন সালাম সাহেব। শাসনের সুরে বললেন, ও, তোমার ছোট মামুন, তুমি বড় হয়েছ, বুঝতে শিখেছ। এখনো মৌনতার সাথে জেদ দেখালে চলবে নাকি? ওকে এই রুমটা ছেড়ে দাও, আর চলো বাহির থেকে মালামালগুলো ঠিকঠাক ঘরে ঢুকছে কিনা দেখতে হবে। বাবার কথায় মুখ ভার করলো মামুন। সব সময় মৌনতা ছোট বলে সব ভালো ভালো জিনিসগুলো তাকে দিয়ে দেওয়া হয়, আর সে বড় বলে তার কপালে লবডঙ্কা। কতই বার সে মৌনতার থেকে বড়, এই তো মাত্র 5 বছরের বড়। মামুনের ভাবনার মধ্যে তাকে আবার তাড়া দিলেন মামুন সাহেব। বললেন, কি হলো, এসো। মামুন আর দেরি করলো না, মৌনতাকে একটা ভেঙচি কেটে বেরিয়ে গেল কক্ষ থেকে। সকলে চলে যেতে মৌনতা ঘুরে ঘুরে দেখতে লাগলো তার কক্ষটা। হঠাৎ কক্ষের ডান দিকের জানালার কাছে এসে থমকে গেল মেয়েটা। জানালার ওপাশ থেকে কোনো ছেলের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। মৌনতা কান খাড়া করলো। হ্যাঁ, কে যেন গুনগুনিয়ে পড়ছে। মেয়েটা আশ্চর্য হলো বেশ। এই বিকেল বেলায় কেউ নিজের রুমে ঘাপটে মেরে বই পড়ে? এখন তো খেলার সময়, বাইরে বন্ধুদের সাথে খেলার সময়। মৌনতা নীল রঙা থাই লাগানো জানালাটা খুললো। নজরে পড়লো তাদের বিল্ডিং এর একদম পাশাপাশি আরেকটি বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে সগৌরবে। তাদের জানালার একদম সোজাসুজি ওই বিল্ডিং এর একটা জানালাটা খোলা, আর ওই স্থান থেকেই পড়ার শব্দটা আসছে, কিন্তু কে পড়ছে দেখা যাচ্ছে না। মৌনতা কিছুক্ষণ উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা চালালো পড়ুয়া ছেলেটাকে দেখবে বলে, কিন্তু এই বিকেলে ঘরে বসে পড়তে থাকা বিদ্যাসাগরের দেখাই পেল না সে। শেষে বিরক্তি ভঙ্গিতে হাল ছেড়ে দিল মৌনতা। যে পড়ছে পড়ুক তো, তাতে কার কি। আর তাছাড়া এখানে থাকলে ওই ছেলের মুখদর্শন এমনি হবে, তাতে এভাবে উকিঝুঁকি মেরে দেখতে হবে না। নিজে মনে কথাগুলো বলেই জানালাটা আটকে দিল। মৌনতা ব্যস্ত হলো ঘর গুছাতে। আধারের প্রভাব কাটিয়ে শহরের বুকে আলো ফুটেছে। রাতের নিস্তব্ধতা কাটিয়ে যানবাহনের ব্যাপধরিতে দিশেহারা হয়ে উঠেছে শহরের বুকটা। মফস্বলে এতকাল ধরে স্নিগ্ধ শীতল এক সকাল উপভোগ করলেও শহরে এসে যেন বিরক্তিকর গরম এক সকাল উপহার হিসেবে পেল মৌনতা। আর সে বিরক্তিতে কাঁধে চাপিয়ে এই ব্যস্ত শহরের এক ব্যস্তময় স্কুলে পৌঁছালো মেয়েটা। মেয়েকে স্কুলে ভর্তি করার ব্যাপারে খুব একটা দেরি করতে চাননি সালাম সাহেব। ঘর গোছানোর তাগিদে আজকের দিনটাও ছুটি নিয়েছিলেন তিনি। এরপর কাল থেকে কাজে যুক্ত হলে তো ব্যস্ত হয়ে পড়বেন ভীষণভাবে। তখন মেয়েকে স্কুলে ভর্তি করতে নিয়ে আসবে কে? মৌনতার মাও বেঁচে নেই যে সে নিয়ে আসবে। মামুনকে আসতে বললে তারও তো কলেজ রয়েছে। স্কুলের ছাত্রদের সাথে কথা বলে প্রয়োজনীয় সকল কাগজপত্র স্কুলে জমা করে মৌনতাকে ভর্তি করা হলো স্কুলে। নতুন স্কুল, নতুন স্থান, নতুন সব মানুষ, কেমন নিজেকে ভীত লাগছে মৌনতার। আচ্ছা, সে কি এখানে একা একা ক্লাসে যাবে? নবম শ্রেণীটা কোন দিকে তাও তো সে জানে না। বাবাকে বলবে তাকে ক্লাসে পৌঁছে দিতে। মনে মনে আকাশ পাতাল ভাবলেও ক্লাসে যাওয়ার জন্য আর সালাম সাহেবকে বলতে হলো না মৌনতার। তার আগে একজন শিক্ষিকা এগিয়ে এলেন মেয়েটার পানে। মিষ্টি হেসে বললেন, আমার সাথে এসো, আমি তোমাকে ক্লাসে নিয়ে যাচ্ছি। মৌনতা যেন ভরসা পেল একটু। শিক্ষিকার পিছু পিছু নিজের ক্লাসে গিয়ে ঢুকলো সে। সাথে সাথেই সকল শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেল। সমস্বরে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, বসো সবাই। শিক্ষিকার আদেশ পেয়ে বসলো সবাই। এরপর শিক্ষিকা ফিরে তাকালেন মৌনতার পানে, সকলকে উদ্দেশ্য করে বললেন, ওহ মুনতাহা জামান, নতুন শিক্ষার্থী, তোমাদের নতুন বন্ধু। মৌনতা মৃদু হাসলো। ডাগর ডাগর নয়নে চোখ বুলাতে শুরু করলো পুরো ক্লাসরুম। সকল শিক্ষার্থীরাই কেমন উৎসুক ভঙ্গিতে তাকিয়ে রয়েছে তার পানে। ক্লাসে নতুন শিক্ষার্থী আসলে অন্যরা উৎসুক ভঙ্গিতে তাকাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তবে মৌনতার পুরো ক্লাসে চোখ বুলাতে বুলাতে হঠাৎ দৃষ্টি আটকালো একটা ছেলের উপরে গিয়ে। সকলের চোখে মুখে তাকে নিয়ে একটা উৎসাহ থাকলেও ওই ছেলেটা নির্লিপ্ত, এমনকি একটা বারের জন্য ফিরেও তাকাচ্ছে না মৌনতার পানে। বইয়ের ভাঁজে মুখ গুজে কি যেন পড়ছে মন দিয়ে। মৌনতার হৃদয় কুঞ্চিত হলো, আর সাথে সাথে শিক্ষিকাও তাড়া দিলেন তাকে, বললেন, সিটে গিয়ে বসো মুনতাহা।
মনতা ক্লাসের মধ্যে একটা খালি সিট খুঁজে বসলো গিয়ে সেখানে। বেঞ্চে বসতেই পাশের মেয়েটা একটু এগিয়ে এলো, মনতার পানে ফিসফিসিয়ে বলল, হাই, আমি রিমি। মনতা হাসলো রিমির মতো করে ফিসফিসিয়ে, সেও বলল, আমি মৌনতা। প্রথম ক্লাস শেষ হলো। শিক্ষিকা ক্লাস থেকে বেরিয়ে যেতেই সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচলো। নিজেদের মতো করে একে অন্যের সাথে কথা বলা শুরু করলো। কিছু শিক্ষার্থী এলো মনতার সাথে পরিচিত হতে। নাম কি, কোথা থেকে এসেছে, কোন স্কুল ইত্যাদি ইত্যাদি প্রশ্নে জর্জরিত করে তুলল মেয়েটাকে। মনতা সকলের প্রশ্নের উত্তর দেওয়ার ফাঁকে ফাঁকে তাকালো বই পড়ুয়া ছেলেটার পানে। আশ্চর্য হলো ছেলেটা এখনো পড়ছে। সকালে একে অপরের সাথে বাক্যলাপ ব্যস্ত হলেও ওই ছেলেটা ব্যস্ত বই নিয়ে। মনতার সন্দেহ হলো ছেলেটা কি সত্যি সত্যি বই পড়ছে নাকি বইয়ের ভাঁজে অন্য কিছু রেখে পড়ছে। মনতাকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে রিমি মুখ খুলল। এবার ছেলেটার পানে তাকিয়ে বলল, ওই বই পড়ুয়া ছেলেটাকে দেখছো নাকি? ওর নাম আদর্শ, বড়ই আদর্শবান ছেলে সে। বই ছাড়া পৃথিবী কিচ্ছু বোঝে না। একে একে আরো 5টি ক্লাস হলো। ঠিক 4টার দিকে ছুটি হলো মনতাদের স্কুল। এতগুলো ক্লাস করতে করতে যেন ক্লান্ত মেয়েটা। ক্লান্ত ভঙ্গিতে মনতা হাঁটা ধরলো বাড়ির পথে। স্কুল ছাড়িয়ে কিছুটা দূরে আসতেই সে খেয়াল করলো ক্লাসের ওই পড়ুয়া আদর্শ নামক ছেলেটাও তার সাথে সাথে আসছে। মনতার কৌতূহল হলো এই ছেলেটার বাসাও কি তবে তাদের বাসার ওদিকেই। মনতা পিছু নিল আদর্শের। দেখতে পেল ছেলেটা তাদের বিল্ডিংটার পাশের বিল্ডিং এর দিকে যাচ্ছে। তবে কি ওই বিল্ডিং এর আদর্শরা থাকে? আচ্ছা, কালকে বিকালে সে পড়ুয়া বিদ্যাসাগরের ছেলেটা তবে আদর্শ নয় তো? হতেই পারে। ক্লাসে যে পরিমাণ পড়লো তবে এটা বেশ ভালো হয়েছে। এদিক থেকে মনতার ক্লাসেরই আরেকজনকে পাওয়া গেছে প্রতিদিন, তাহলে তাকে আর একা একা স্কুলে যেতে আসতে হবে না। মনতা চঞ্চল পায়ে গিয়ে দাঁড়ালো আদর্শের সম্মুখে। ওষ্ঠদয়ে হাসি ফুটিয়ে বলল, এটা তোমার বাসা? কাল বিকেলে কি তবে দোতলায় তুমি পড়ছিলে? আদর্শ অবাক হলো খানিকটা। কিঞ্চিত সময় নিয়ে সে তাকিয়ে রইল তার সম্মুখে দাঁড়ানো হাস্যজল শ্যামাবর্ণা মাথায় বড় ছুটি বাঁধা মেয়েটার পানে। অতঃপর ভ্রুকুচকে প্রশ্ন করলো, আপনি কে? মনতার ওষ্ঠের হাসি উবে গেল যেন। হতবাক কণ্ঠে বলল, আমি মৌনতা। তোমার ক্লাসে আজ নতুন ভর্তি হয়েছি, কেন তুমি দেখোনি? আদর্শ সত্যিই তো দেখেনি মনতাকে। মনতা যখন ক্লাসে ঢুকেছিল তখন তার সম্পূর্ণ মনোযোগ ছিল বইয়ে। শুধুমাত্র শিক্ষিকার মেয়েটাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় নাম শুনেছে মৌনতা, ব্যাস এতটুকু। কিন্তু এই মেয়ে আবার সেদে সেদে তার সাথে কথা বলতে এসেছে কেন? বড়ই গায়ে পড়া মেয়ে তো। আদর্শ আরো কিছুক্ষণ সময় নিয়ে তাকিয়ে রইল মৌনতার পানে। অতঃপর কোনো কথা না বলেই ঢুকে গেল তাদের বিল্ডিং এ। মৌনতা হা হয়ে গেল যেন। এই ছেলে কি তাহলে তাকে পাত্তা দিল না? তাকে চিনল না? বেশ ভালো, অন্তত ভদ্রতার খাতিরে কথা বলতে পারতো। না, সে তা করেনি, বরং মৌনতাকে পিঠ দেখিয়ে বাড়িতে চলে গেছে। ক্ষিপ্ত হলো মেয়েটা, বিড়বিড়িয়ে বলল, অভদ্র ছেলে। রাত গভীর, চারিদিকে নীরব নিস্তব্ধতায় ছেয়ে গেছে। ব্যস্ত শহরটা তার ব্যস্ততা কমিয়ে বিশ্রামে মনোনিবেশ করেছে বুঝি। তবে এই গভীর রাতেও নিজের মুখ, চোয়াল, জিহবা কিংবা ওষ্ঠকে একটুও বিশ্রাম দেয়নি আদর্শ। গুনগুনিয়ে এখনো পড়ে যাচ্ছে ছেলেটা। মনতার বিরক্তি যেন এবার চরম পর্যায়ে। এই ছেলে কি পড়া ছাড়া আর কিছুই বোঝে না? এই জানুয়ারি মাসে আবার এত পড়া কে পড়ে? জানুয়ারি মাস তো চলে যায় নতুন বইয়ের ঘ্রাণে ঘ্রাণে। মনতা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করলো কিছুক্ষণ। না, এই বেটায় পড়ার শব্দে ঘুমানোটা দায়ী হয়ে পড়েছে। ছেলেটা জানালাটাও খুলে রেখেছে, যার দরুন এই নিস্তব্ধ এই রজনীতে তার গুনগুনিয়ে পড়ার শব্দটাই তীব্রভাবে শোনা যাচ্ছে। তাছাড়া মামুন যদি কোনোভাবে জানতে পারে আদর্শ তার ক্লাসেরই ছাত্র আর এত রাত অবধি পড়ছে, তবে নির্ঘাত বাবার কারণে তুলে দিবে কথাটা। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো মৌনতা। জানালার কাছে গিয়ে খুলল সেটা। মৃদুস্বরে ডাকলো, আদর্শ, আদর্শ। আদর্শ শুনল সে ডাক, তবে পাত্তা দিল না। সে তার নিজের ভাবে পড়ছে। মনুটা আরো বার কয়েক মৃদুস্বরে ডাকলো আদর্শকে। না, ছেলেটা কোনো সাড়া দিচ্ছে না। অবশ্যই সে ডাক শুনেছে মনুতার। এতগুলো ডাক দিয়েছে, অন্তত একটা ডাক তো অবশ্যই কর্ণে পৌঁছানোর কথা। মেজাজ কিছুটা ক্ষিপ্ত হলো মেয়েটার। দাঁতে দাঁত চেপে কিছুটা উঁচু কণ্ঠে বলল, এ বিদ্যাসাগরের নাতি, আল্লাহর ওয়াস্তে তোর পড়া বন্ধ কর, একটু শান্তিতে ঘুমোতে দে রে ভাই। মনুতার এমন কথায় মেজাজ কিছুটা চটে গেল আদর্শের। সে তার ঘরে বসে তার নিজের মুখ দিয়ে পড়ছে, তাতে এই মেয়ের কি?
এতদিনও তো পড়েছে, কই তখন তো কারো সমস্যা হয়নি, তাহলে এর এখন কেন সমস্যা হচ্ছে? আর কি বললো তাকে মেয়েটা? বিদ্যাসাগরের নাতি। আদর্শের হৃদয়ে ক্রোধ জাগৃত হলো। সে গলার স্বর বাড়িয়ে দিল আরো। নিস্তব্ধ রজনীতে জোরে জোরে পড়তে শুরু করলো। মনু তার ক্ষিপ্ততাও বেড়ে গেল সাথে সাথে। সে বলেছিল পড়া থামাতে, আর এই বেটাও কিনা জোরে জোরে পড়া শুরু করেছে। ইচ্ছে তো করছে এক্ষুনি গিয়ে গলা টিপে ধরতে, যাতে ওই গলা থেকে আর পড়া বের না করতে পারে। ক্রোধে গজগজ করতে করতে মেয়েটা আশেপাশে খুঁজলো কিছু একটা। ধূপধাপ পা ফেলে এগিয়ে গেল নিজের পড়ার টেবিলের নিকট। কলম তুলে খসখস শব্দে একটা কাগজে লিখলো কিছু শব্দ। অতঃপর আবারও জানালার নিকট এসে কাগজটা ঘুচিমুচি করে ছুঁড়ে মারল আদর্শের ঘাড়ে। হঠাৎ মেঝেতেই কাগজ পড়তে দেখে ভ্রু কুঁচকে এলো আদর্শের। একবার ভাবলো উঠবে না সে, কিন্তু নিজের ভিতরেই কিছুটা কৌতূহল অনুভব করলো ছেলেটা। কি আছে ওই কাগজে? ওই অভদ্র মেয়েটা কি কিছু লিখে কাগজে ছুঁড়েছে? পড়া বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আদর্শ। একটু ঝুঁকে মেঝে থেকে তুললো কাগজটা, ভাঁজ খুলে লেখাটা পড়তে শুরু করলো। এই বিদ্যাসাগরের নাতি, পড়া বন্ধ করবি নাকি তোর গলা টিপে দেবো? কি লিখেছে মেয়েটা এগুলো? আদর্শের ক্রোধ যেন এবার আসমান ছুঁই ছুঁই, তার গলা টিপে দিবে। আদর্শের খুব ইচ্ছে করলো মেয়েটাকে শাসিয়ে বলতে, পারলে ছুঁয়ে দেখা আমাকে। গলা টিপে দেওয়া তো দূরে থাক। কিন্তু নিজের ইচ্ছেকে নিজের ভিতরেই দমন করলো ছেলেটা। এই মাঝরাতে জানালা থেকে কোনো মেয়ের সাথে কথা বলা কিংবা ঝগড়া করা নিতান্তই তার স্বভাব বহির্ভূত কর্ম। আর আদর্শ বড়ই আদর্শবান ছেলে। সে কখনো নিজের স্বভাবের বাহিরে এক ইঞ্চিও পা বাড়ায় না। তাছাড়া মেয়েটা নিতান্তই বড্ড অভদ্র, ঝগড়ুটে এবং গায়ে পড়া। নয়তো এভাবে সেদে সেদে কি মাঝরাতে একটা ছেলের সাথে কথা বলতে আসতো নাকি? এই ধরনের অভদ্র গায়ে পড়া মেয়েদের আদর্শের বরাবরই অপছন্দ। না, এই মেয়ের থেকে দূরত্ব বজায় রাখতে হবে তার। কথা তো বলাই যাবে না। আদর্শ হৃদয়ে কিছুটা ক্রোধ নিয়েই তার ঘরের জানালাটা বন্ধ করে দিল। মূলত যেন হাফ ছেড়ে বাঁচল। যাক, ছেলেটা অন্তত জানালা তো বন্ধ করেছে। এখন তার ঘরে বসে পড়লেও ততটা শব্দ তাদের বিল্ডিং পর্যন্ত আঘাত হানতে পারবে না, আর মামুনও কিছু টের পাবে না। শহুরে সকাল, কেমন উত্তপ্ত কোলাহলপূর্ণ বাইরে চারিদিকে। মৌনতা খেয়ে দিয়ে ব্যাগের কাঁধে ঝুলিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। আপাতত তারা বাহির থেকে খাবার এনে খেয়ে নিচ্ছে, তবে রান্নার জন্য একজন লোক রাখার তোড়জোড় চলছে। একজন লোক পেলেই বাহিরের ওই তেল ঝালপূর্ণ খাবার আর খেতে হবে না। এই 2 দিনেই এই বাহিরের খাবার খেয়ে খেয়ে পেটে সমস্যা দেখা দিয়েছে মৌনতার। পেটে হাত দিয়ে মেয়েটা এদিক ওদিক তাকাতেই দেখলো আদর্শ বের হচ্ছে তাদের বিল্ডিং থেকে। সেও নিশ্চয় স্কুলে যাচ্ছে। মৌনতা হাত তুলে ইশারা করলো আদর্শের পানে। ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, এই বিদ্যাসাগরের নাতি, স্কুলে যাচ্ছ? আদর্শ শুনল এ ডাক, ঘাড় বাঁকিয়ে তাকালো মৌনতার পানে। মেজাজটা চটে গেল ছেলেটার। আবারও সেই গায়ে পড়া মেয়েটা। আদর্শ কোনো সাড়া দিল না মৌনতার ডাকের। মেয়েটাকে উপেক্ষা করে সে হাঁটা ধরলো সামনের দিকে। মৌনতাও ব্যস্ত হলো। ব্যস্ত পায়ে আদর্শের পানে হাঁটা ধরে বলল, এ আদর্শ, দাঁড়াও আমার জন্য, আমিও আসছি, একসাথে যাব। মৌনতার কথা শুনে আদর্শ যেন হাঁটার গতি বাড়িয়ে দিল আরো। মৌনতাও দৌড় লাগালো আদর্শের পিছু পিছু। দৌড়াতে দৌড়াতে বলল, একটু আস্তে হাঁটো না আদর্শ, আমি তোমার সাথে দৌড়েও তো পারছি না। আদর্শ তবুও আস্তে হাঁটলো না। সেও এক প্রকার দৌড়ে দৌড়ে হাঁটছে এবার। যাই হয়ে যাক না কেন, এই মেয়ের সাথে সে কিছুতে স্কুলে যাবে না। কেমন গায়ে পড়া মেয়ে মানুষ। খানিক বাদেই এক প্রকার দৌড়াতে দৌড়াতে ক্লাসে পৌঁছালো আদর্শ এবং মৌনতা। আদর্শ তড়িঘড়ি করে ছেলেদের দিকে সামনের বেঞ্চটাতে বসে পড়লো। আর মৌনতা ক্লাসে ঢুকতেই তাকে হাত উঁচিয়ে ডাক দিল রিমি। কিছুটা উঁচু কণ্ঠে বলল, এই মৌনতা, এখানে এসো, তোমার জন্য এখানে জায়গা রেখেছি আমি। মৌনতা এগিয়ে গেল সেদিকে। প্রথম দিক থেকে 3 থেকে 4 বেঞ্চ রেখে ঠিক মধ্য বরাবর একটি বেঞ্চে বসেছে রিমি। পাশে আবার বেঞ্চের উপরে 2টো বই রেখে জায়গা রেখেছে মৌনতার এবং অন্য একজনের জন্য। মৌনতা যেতেই বেঞ্চ থেকে নিজের একটা বই সরিয়ে নিল রিমি। মৌনতা কাঁধ থেকে বই নামিয়ে রাখলো বড় বেঞ্চে, আর নিচের ছোট বেঞ্চটায় বসতে বসতে শুধালো, সামনে 2 বেঞ্চ তো খালি, তাহলে এইখানে জায়গা রেখেছো যে? রিমি হেসে বলল, মাঝখানে বসলে সামনের দিকেও ভরা থাকে আর পিছনের দিকেও। এখানে বসে কথা বললে স্যার ম্যামরা ধরতেই পারে না।
রিমির কথা শুনে চোখ মুখ যেন চকচক করে উঠল মৌনতার। ওষ্ঠে কুটির হাসি ফুটিয়ে তুলে বলল, এইভাবে তো ভেবে দেখিনি কখনো। তাহলে এখন ভেবে দেখো। রিমি আর মৌনতার কথোপকথনের মধ্যে বাক্যটা বলল অন্য কেউ। মৌনতা চকিত দৃষ্টিতে তাকালো পাশ ফিরে, দেখতে পেল একটি মেয়ে তার পাশেই রাখা রিমির বইটা সরিয়ে বসেছে। মৌনতাকে চকিত দৃষ্টিতে তার পানে তাকাতে দেখে হাসলো মেয়েটা, হাত বাড়িয়ে বলল, আমি জেবা, রিমির বান্ধবী। এখন থেকে বলতে পারো তোমারও বান্ধবী। আরেকটা বান্ধবী? উৎফুল্ল হলো মৌনতা। শহরে এসে এত সহজে যে সে বান্ধবী পাতিয়ে ফেলতে পারবে তা তো ভাবতেই পারেনি। মৌনতা আনন্দিত ভঙ্গিতে নিজের হাত বাড়িয়ে দিল জেবার পানে, হাসি মুখে বলল, বান্ধবীরা বান্ধবীদের তুমি তুমি করে বলে নাকি? হ্যাঁ, আজ থেকে সবাই তুই তুই করে বলবি। এরিমা, কথাটা কিন্তু তোকেও বলেছি। তা না হয় বলবো। এখন বাইরে চলো, তাড়াতাড়ি পিটিতে যেতে হবে, নয়তো স্যার বা ম্যাম এসে ঠ্যাঙ্গানি দিয়ে পিটিতে নিয়ে যাবে। জেবার কথায় দাঁত দিয়ে জেহবা কাটলো রিমি, মাথা চুলকে বলল, ইস, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। চল চল, তাড়াতাড়ি পিটিতে চল। আর সময় ব্যয় না করে মাঠের দিকে ছুটল মৌনতা, জেবা আর রিমি। ইতিমধ্যে এক পাশে ছেলেরা এবং অন্য পাশে মেয়েরা লম্বা লম্বা সারি করে দাঁড়িয়ে পড়েছে। তারা তিনজনও একটা শাড়ির একদম পিছনের দিকে দাঁড়িয়ে পড়লো। মৌনতা উকি ঝুঁকি মারলো ছেলেদের শাড়ির দিকে, দেখার চেষ্টা করলো আদর্শ পিটিতে দাঁড়িয়েছে কিনা। ও ব্যাপারটাকে তো বিশ্বাস নেই, পিটি রেখে বই পড়ছে হয়তো, নয়তো পিটিতে বসেও বই হাতে পড়তে পারে। তবে এতটা পিছন থেকে সামনের কিছুই দেখতে পেল না। মৌনতা উকি ঝুঁকি বন্ধ করলো মেয়েটা। পিটিও শুরু হলো। একে একে কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সঙ্গীত শপথ শেষ হলো। কোরআন তেলাওয়াত আর গীতা পাঠের সময় মৌনতা, জেবা আর রিমি নিজেদের ভদ্রতা বজায় রাখলেও জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আর অভদ্র বজায় রাখলো না, আর ভদ্রতা বজায় রাখলো না। সামনে মাইকে গাওয়া একদল কিশোরীর জাতীয় সঙ্গীতের সাথে যখন তারা সকলকে গাইতে বলা হলো, তখন তারা তিনজন সহাস্যে গাইল, আমার সোনার গামলা, আমি তোমায় ভালো খাসি। এভাবে নিজেদের হাসি ঠাট্টার মধ্যে পিটি শেষ হলো মৌনতার। পিটি শেষে ক্রীড়া শিক্ষক তার হ্যান্ড মাইকে ঘোষণা করলেন, আজ তোমাদের ক্লাস হবে না। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য দল ভাগ হবে। মৌনতা, রিমি আর জেবা খুশি হলো ভীষণ। অবশ্য ক্লাস হবে না শুনলে আদর্শের মতো ছাত্ররা বাদ দিয়ে সকল শিক্ষার্থীরাই খুশি হয়। যদিও বাহিরের খেলাধুলা দৌড়ঝাঁপে ততটা আগ্রহী নয় মৌনতা, তবে সে নিজের মাপ দিবে। কোন গ্রুপে পড়লো, কতটা লম্বা হলো দেখতে হবে না? হাস্যোজ্জ্বল চোখ মুখে নিজেদের মাপ দিতে গেলে তিন বান্ধবী। মৌনতা আর রিমি পড়লো খ গ্রুপে, আর জেবা পড়লো ক গ্রুপে। জেবা মেয়েটা বয়সের তুলনায় একটু বেশি লম্বা কিনা, আর রিমি এবং মৌনতা বয়সের তুলনায় ঠিকঠাকই আছে। মাপ দেওয়া শেষে খেলার মাঠে গেল তিনজন। দেখলো মাঠের মধ্যে একটা লোহার বল নিয়ে ছেলে মেয়ে উভয়ই দুষ্টুমি করছে। মৌনতারও ইচ্ছে করলো ওই বলটা ধরার। আচ্ছা, বলটা কি ভারী বেশি? সে তুলতে পারবে? নিজের ভিতরের কৌতূহল নিয়েই মৌনতা ছুটে গেল লোহার বলটার কাছে। হাত দিয়ে লোহার ভারী বলটা তুলতে গিয়ে ঠাস করে বসে পড়লো মাঠের মাঝখানে। হো হো করে হেসে উঠলো। খেলবে বলটা নিয়ে আশেপাশে উপস্থিত সবাই। অপ্রস্তুত হলো মৌনতা। ইস, এতগুলো মানুষের মধ্যে কিনা পড়ে গেল সে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে মেয়েটার। দ্রুত উঠে দাঁড়ালো মেয়েটা। পিছন ঘুরে দ্রুত পায়ে মাঠ ত্যাগ করতে উদ্যত হতেই দেখতে পেল আদর্শকে। সেও হাসছে সবার সাথে, মৌনতা পড়ে গিয়েছে বলে। মৌনতা থমকে গেল যেন। কিশোরী বয়সে এই প্রথম তার হৃদয় কম্পিত হলো। অস্থির হয়ে উঠল মন প্রাণ। দৃষ্টি জুড়েই ছেয়ে গেল মুগ্ধতার আবরণ। কোনো ছেলের হাসি এত সুন্দর হতে পারে জানা ছিল না মৌনতার। এত সুন্দর হাসি ছেলেটার, অথচ ছেলেটা হাসে না, সারাদিন পেঁচার মতো মুখ করে পড়তে থাকে। স্কুল শেষে বাড়ির পথে হাঁটা ধরল মৌনতা। আশেপাশে তাকিয়ে খুঁজলো আদর্শকে। না, ছেলেটাকে দেখা যাচ্ছে না কোথাও। হয়তো আজ আগে আগেই চলে গেছে। যতদূর মৌনতা খেয়াল করেছে তাতে ছেলেটাকে কোনো খেলাধুলাতে অংশগ্রহণ করতে দেখেনি সে। মৌনতা আশেপাশে দেখতে দেখতেই পৌঁছালো তাদের বাসার পানে। নিজেদের বিল্ডিং এ ঢুকবে তখনই নজরে গেল
পাশের বিল্ডিং অর্থাৎ আদর্শদের বিল্ডিং এর দিকে। একজন মহিলা কোমরে পানি ভর্তি একটি কলসি আর হাতে পানি ভর্তি একটি বালতি নিয়ে বেশ কষ্টে বিল্ডিং এর মধ্যে ঢুকছে। বক্ষের ওঠানামা অবলোকন করেই বোঝা যাচ্ছে মহিলাটি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। হয়তো 2টা পানি ভর্তি পাত্রের ভারে হাঁপিয়ে উঠেছেন তিনি। মৌনতার মায়া হলো, সে আর ঢুকলো না নিজেদের বিল্ডিং এ। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল মহিলাটির পানে, তার হাত থেকে বালতিটি নিয়ে বলল, আন্টি বালতিটা আমি নিচ্ছি, আপনি বরং কলসিটা নিন শুধু। আকস্মিক অচেনা কিশোরী এক কন্যার এহেন সাহায্যে হাত বাড়িয়ে দিতে দেখে মহিলাটি অবাক হলেন কিছুটা, তবে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে মিষ্টি হাসলেন তিনি। ওষ্ঠে হাসি রেখা বজায় রেখেই বললেন, তুমি পারবে তো এটা তুলতে? মনতা যাকে হাসলো, চটপট করে উত্তর দিল, খুব পারবো। মহিলাটি চমৎকার হাসলেন। মনতাকে সাথে নিয়ে গেলে সিঁড়ি ভেঙে উঠতে লাগলেন দোতলায়। মনতা বালতি নিয়ে হাঁটতে হাঁটতেই প্রশ্ন করলো, বাইরে থেকে এত কষ্ট করে পানি নিচ্ছেন যে, আপনাদের বিল্ডিং এ পানি নেই? শুধু আমাদের নয়, আজ নাকি সারাদিন এই এলাকাতে পানি থাকবে না, কাল ঘোষণা করে বলে দেওয়া হয়েছে। কিন্তু আমার কান কোথায় ছিল কে জানে, শুনতেই পাইনি। সকালে পানি ধরেও রাখিনি, এখন দেখলাম বাসায় পানি নেই একটুকু। এদিকে বাসায়ও আমি ছাড়া কেউ নেই, সব মিলিয়ে আমাকেই নেমে পড়তে হলো পানি আনতে। ভাগ্যিস আশেপাশে টিউবওয়েল ছিল, নয়তো পানি আনতে আরো দূরে যেতে হতো। কথাগুলো বলে মহিলাটি দম ফেললেন একটা, অতঃপর হাস্যোজ্জ্বল চোখ মুখে বললেন, চলো, আমরা এসে গেছি, ভিতরে চলো। মনতা অবাক হয়ে আশেপাশে চোখ বোলালো। এটা তো দোতলা, অর্থাৎ আদর্শদের বাসা। এই মহিলা কি তবে আদর্শের পরিবারের কেউ? মনতা কিছুটা অবাক স্বরে প্রশ্ন করলো, এটা আদর্শের বাসা না? হ্যাঁ, আমার ছোট ছেলে আদর্শ, তুমি চেনো ওকে? মনতার ওষ্ঠে হাসি ফুটে উঠল, মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ চিনি তো, আমরা এক ক্লাসেই পড়ি। মহিলাটি উৎফুল্ল হলেন। কলসিটা নিচে রেখে হাত ধরলেন মৌনতার, তাকে ভিতরে নিয়ে যেতে যেতে বললেন, তাহলে তো ভালোই হলো, এসো এসো ভিতরে এসো। মৌনতা ভিতরে গেল, গোল গোল চোখে তাকিয়ে দেখলো আশপাশটা। এ বিল্ডিং এর পুরো দোতলা জুড়েই থাকে আদর্শরা। হাতের বালতিটা রেখে মৌনতা ঘুরে ঘুরে দেখতে শুরু করলো ফ্ল্যাটটা। কিন্তু আদর্শ কোথায়? ওকে তো দেখা যাচ্ছে না কোথাও, ক্লাসে তো ছিল না। মৌনতার ভাবনার মধ্যেই সুলতানা বেগম অর্থাৎ আদর্শের মা একটা বাটি হাতে গিয়ে এলেন তার পানে। বাটিটা মৌনতার পানে এগিয়ে দিয়ে বললেন, নাও আচার খাও, আমি বানিয়েছি। আচারের কথা শুনে চোখ দুটো চকচক করে উঠল মৌনতার। সুলতানা বেগমের হাত থেকে আচারের বাটিটা হাতে নিল, খেতে খেতে বলল, আদর্শ কোথায় আন্টি? সুলতানা বেগম পানির কলসি এবং বালতিটা নিয়ে যথাস্থানে রাখতে রাখতে জবাব দিলেন, ও তো কোচিংয়ে গেছে। মৌনতা অবাক হলো, এই জানুয়ারি মাসেই কোচিং শুরু করে দিয়েছে ছেলেটা। অবশ্য এর দ্বারা এর বেশি আর কি আশা করা যায়? যে পরিমাণ পুরো ছেলেটা, যাকে সে যা করে করুক। তো মৌনতার আবার এত পড়া পোষায় না, সে ওই পরীক্ষার আগের দিন পরে কোনো রকমে পাশ করলেই হবে। মৌনতার অগোছালো চিন্তা ভাবনার মধ্যেই সুলতানা বেগম তাকে প্রশ্ন করলেন, তোমার বাসা কোথায়? তা তো জানাই হলো না। মৌনতা হাসলো, মুখে আচার দিতে দিতে জবাব দিল, আমার বাসা তো এই পাশের বিল্ডিং এই, কিছুদিন আগেই এসেছি এখানে। কিছুদিন আগে যে পাশের বিল্ডিং এ নতুন ভাড়াটি এলো, তারা তোমরা? হুম। সুলতানা বেগম আর প্রশ্ন করলেন না। মৌনতা আচার খেতে খেতে হঠাৎ থেমে গেল। কিছুক্ষণ সময় নিয়ে সে তাকিয়ে রইল সুলতানা বেগমের পানে। সুলতানা বেগম খেয়াল করলেন মৌনতার করুণ দৃষ্টি, ভ্রুকুচকে সে শোধালো, কি হলো মেয়ে, এভাবে তাকিয়ে আছো কেন? মৌনতা সময় নিল একটু, মৃদু কণ্ঠে বলল, আপনার গা থেকে একটা মামা গন্ধ আসে আন্টি। সুলতানা বেগম ঠোঁট এলিয়ে হাসলেন, মৌনতার গাল টেনে দিয়ে বললেন, কেন, তোমার মায়েরা গা থেকে আসেনি বুঝি? মৌনতার চোখে মুখে আধার নেমে এলো, মলিন কণ্ঠে বলল, আমার তো মা নেই, আমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে সে আধারে তলিয়ে গেছে। সুলতানা বেগমের খারাপ লাগলো, অপরাধী কণ্ঠে সে বললেন, দুঃখিত, আমি জানতাম না তোমার মা নেই। কথাটা বলে একটু থামলেন সুলতানা বেগম, ওষ্ঠধায়ে আবার হাসি ফুটিয়ে বললেন, তোমার মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। মৌনতার চোখ দুটো ছলছল করে উঠল। এভাবে তাকে কেউ কখনো বলেনি, কেউ তার মা হতে চায়নি। এই নারী সত্যিকার অর্থে তার মা না হোক, মুখে তো বলেছে, মাঝে মাঝে বুকের কিছু কথাও হৃদয়ে প্রশান্তিতে ভরিয়ে তোলার ক্ষমতা রাখে।
প্রবাহমান সময়ের গতিতে সময় গড়ালো কিছুটা। এর মধ্যে সুলতানা বেগমের সাথে দারুণ সখ্যতা গড়ে উঠেছে মৌনতার। তবে আদর্শকে জ্বালাচ্ছে না ততটা। জ্বালাবে কিভাবে? সে এখন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত ভীষণ। বাহিরের প্রতিযোগিতায় নাম না দিলেও গানে নাম দিয়েছে মৌনতা। আর আদর্শ, সে বিস্তার ব্যস্ত তার পড়াশোনা নিয়ে। এই যে রোজ মৌনতা আদর্শদের বাসায় যাচ্ছে সুলতানা বেগমের সাথে সময় কাটাচ্ছে, অথচ দেখা হচ্ছে না আদর্শের সাথে। তার অগোচরেই তার মায়ের মেয়ে হয়ে উঠেছে মৌনতা। দেখতে দেখতে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিন উপস্থিত হলো। মৌনতা শাড়ি পরেছে আজ। এই শাড়িটা অবশ্য তাকে সুলতানা বেগমই পরিয়ে দিয়েছে। লাল পাড়ে সুন্দর একটি সাদা শাড়ি জড়িয়েছে মেয়েটা তার শ্যামারাঙা শরীরে। চুলগুলো উপরে তুলে খোপা করে ঠোঁটে লাল লিপস্টিক দিয়েছে, চোখে গাঢ় করে কাজল রেখা টেনেছে। এই সম্পূর্ণ সাজটা অবশ্য সুলতানা বেগমের কল্যাণে। ভীষণ যত্ন করে তিনি সাজিয়েছেন মৌনতাকে। মেয়ে নেই তো তার, এই মেয়েকে দ্বারাই নিজে মেয়ের শখ পূরণ করছেন তিনি। একটি মেয়ের ভীষণ শখ ছিল সুলতানা বেগমের, অথচ হলো দুটো ছেলে। ছেলে দুটো তার মনের মতন হলো না। বড় ছেলে আবির সারাদিন ভাবু ঘুরে বন্ধু বান্ধব খেলাধুলা নিয়ে ব্যস্ত, আর ছোট ছেলে আদর্শ পড়াশোনা। এই দুই ছেলে নিয়ে মহিলার আফসোসের যেন শেষ নেই। সুলতানা বেগম নিজেও আজ এসেছেন সাংস্কৃতিক অনুষ্ঠানে। নিজের ছেলের কাছে না গিয়ে দাঁড়িয়ে রয়েছে মেয়েদের দিকে মৌনতার পাশে। সুলতানা বেগমের সাথে কথা বলতে বলতে স্টেজ থেকে ডাক পড়লো মৌনতার। দর্শক সারি থেকে আদর্শ শুনল মৌনতার নামটা। অবাক হলো সে। এই অভদ্র গায়ে পড়া মেয়েটা এবার গান গাইতেও পারে? আদর্শ উৎসুক হয়েই তাকালো স্টেজের পানে। শাড়ি পরিহিত মৌনতাকে দেখে থমকে গেল সে। হৃদস্পন্দন বাড়ল আদর্শের কিশোর হৃদয়ের। মেয়েটাকে কি ভীষণ সুন্দর লাগছে। আদর্শের আখিতে এই মুহূর্তে যেন পরি হয়ে ধরা দিচ্ছে মৌনতা। পরক্ষণে আবার নিজের চিন্তা ভাবনাকে নিজে ধিক্কার জানালো ছেলেটা। কেবল নবম শ্রেণীর ছাত্র সে, বয়স মাত্র 15। এই বয়সে কিনা এত আজে বাজে চিন্তা মস্তিষ্কে ধারণ করতে শুরু করেছে। ছি ছি, নিজের আদর্শে ভরা স্বভাবের ওপরই তো এখন নিজেরই ঘৃণা লাগছে আদর্শের। মাথা ঝাড়া দিয়ে মস্তিষ্কের ভিতরে ধারণ করা সকল আজে বাজে চিন্তা ঝেড়ে ফেললো আদর্শ। মন দিল গানের দিকে। হাতে মাইক নিয়ে হারমোনিয়ামের তালে তালে মৌনতা গাইতে শুরু করলো। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া। গান শেষ হলো। করতালিতে মুখরিত হলো মাঠ প্রাঙ্গণ। আদর্শ যেন বিমোহিত হলো গানটা শুনে। মুগ্ধ হলো তার হৃদয়। কি সুন্দর কণ্ঠস্বর মেয়েটার। একটা অভদ্র মেয়ে যে এত সুন্দর গান গাইতে পারে জানাই ছিল না তার। যাক, এই মেয়ের মধ্যে অন্তত কিছু তো ভালো দিক আছে। নয়তো আদর্শ ধরে নিয়েছিল এই কন্যার আগাগোড়া সবই গোবর দিয়ে ভরপুর। দিনের আলোকে ধীরে ধীরে বিদায় জানিয়ে সন্ধ্যার দিকে পা বাড়িয়েছে। মৌনতাদের স্কুলের অনুষ্ঠান শেষ হয়েছে আরো আগেই, তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য একটু বেশি দেরি হয়েছে। মৌনতা সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে, আর আদর্শ মেধা তালিকায় প্রথম স্থানে রয়েছে। ছেলেটা পড়াশোনার দিক থেকে বেশ আদর্শবান হলেও খেলাধুলার দিক থেকে নয়। সে মনে করে ওইসব দৌড়ঝাঁপ না করে পড়াশোনায় মনোযোগ দিলে ভালো কিছু করা যাবে। সুলতানা বেগম সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠানে থাকেনি। মৌনতার গান শেষ হতেই সে চলে এসেছিল বাড়িতে। তবে মামুন ছিল। এই ভর সন্ধ্যায় বোন একা একা বাড়ি ফিরবে মানতে পারেনি সে, তাই একেবারে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বোনকে নিয়ে বাড়িতে ফিরেছে। আদর্শ ফিরেছে প্রায় তাদের সাথে সাথে, তবে কথা বলেনি কেউ কারোর সাথে। আদর্শদের বিল্ডিং এর কাছাকাছি আসতে মৌনতা মামুনকে বলল, ভাইয়া তুমি বাসা যাও, আমি আন্টির সাথে দেখা করে আসছি। মামুনও আর বাধা দিল না বোনকে। মহিলার সাথে যে মৌনতার দারুণ সখ্যতা তা জানে সে। স্বাভাবিক কণ্ঠে সে বলল, আচ্ছা তাড়াতাড়ি ফিরিস, আমি বাসায় গেলাম। ভাইয়ের অনুমতি পেতে মৌনতা পুরস্কার হাতে ছুটলো আদর্শদের বিল্ডিং এ। সিঁড়িতে গিয়ে দেখা হলো আদর্শের সাথে। ছেলেটা তাদের বিল্ডিং এ মৌনতাকে দেখে ভ্রু কোচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, এই মেয়ে, তুমি বিল্ডিং এ কি করছো? মৌনতা ভেঙচি কাটলো, মুখ বাঁকিয়ে উত্তর দিল, নাচতে এসেছি, দেখবে তুমি।
আদর্শ বিরক্ত হলো মৌনতার কথায়। যা জিজ্ঞেস করেছে তার উত্তর দিলেই তো হয়, তা নয় যত সব আঁকাবাঁকা কথা। বিরক্তিতে কপাল কুঁচকে গেল আদর্শের। থমথমে কণ্ঠে বলল, অভদ্র মেয়ে। আদর্শের কণ্ঠে তোলা দুই শব্দের বাক্যটা মৌনতার কর্ণে পৌঁছাতে সময় নিল না। তেলে বেগুনে জ্বলে উঠল মেয়েটা। ঝাঁঝালো কণ্ঠে বলল, কি বললে তুমি? আদর্শ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মৌনতার পানে, অকপটে বলল, বলেছি অভদ্র মেয়ে। মৌনতা দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, আমি অভদ্র মেয়ে? তবে তুমিও অভদ্র ছেলে, বিদ্যাসাগরের নাতি। আদর্শ হাত উচালো মৌনতার পানে, আঙুল তুলে শাসিয়ে বলল, একদম আমাকে এসব উদ্ভট নামে ডাকবে না। মৌনতা কোমরে হাত দিল, ভেঙচি কেটে বলল, ডাকবো, 100 বার ডাকবো। কি করবে তুমি? আদর্শ খানিক সময় নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মৌনতার পানে, তবে বলল না কিছুই। নিজের মনের মধ্যেই নিজের ক্রোধকে দমন করলো সে। কথাই কথা বাড়ে, আর এই অভদ্র মেয়েটার সাথে তর্কে জড়ানোর কোনো ইচ্ছে আদর্শের নেই। আদর্শ চুপচাপ পিছন ঘুরে উঠতে শুরু করলো সিঁড়ি বেয়ে। মৌনতাও পিছু পিছু উঠতে শুরু করলো তার। এক সিঁড়ি রেখে অন্য সিঁড়িতে পা দিতে দিতে সে ফের প্রশ্ন করলো, কি করবে তুমি, বললে না তো? আদর্শ দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, কিছু না। মৌনতা ঠোঁট টিপে হাসলো, তাচ্ছিল্য করে বলল, আমি জানতাম তুমি কিছুই করতে পারবে না, তবুও নিজেকে জিতিয়ে দিতে অন্তত আর একটু সময় আমার সাথে ঝগড়া করলেও পারতে, তাই না? আমি ঝগড়া করতে পারি না। মৌনতা কপাল চাপড়ালো, বুড়ো মানুষের ভঙ্গিতে বলল, তোকে দিয়ে আমি কি করবো আদর্শ? একটু ঝগড়া করতেও পারিস না? আচ্ছা কি পারিস তুই বলতো? ডিম পাড়তে পারিস? হ্যাঁ। ছোট বলেই ফিক করে হেসে দিল মৌনতা। আদর্শ অগ্নি দৃষ্টিতে তাকালো মৌনতার পানে। ওষ্ঠতায় ফাঁক করে মেয়েটাকে শুনিয়ে দিতে চাইল কিছু শক্ত বাণী, তবে পারল না। তার আগেই খুলে গেল আদর্শদের ফ্ল্যাটের দরজাটা। দরজার সম্মুখে সুলতানা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখেই মৌনতা ভুলে গেল আদর্শকে। সে ঝাঁপিয়ে পড়ল সুলতানা বেগমের উপরে। গলা জড়িয়ে মেয়েটা বলল, দেখো আন্টি, আমি পুরস্কার পেয়েছি, সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছি আমি। সুলতানা বেগম হাসলেন মেয়ের পাগলামিতে। নিজে থেকে মৌনতাকে ছাড়াতে ছাড়াতে বললেন, আরে ছাড়ো ছাড়ো আমাকে, এভাবে আমাকে ধরলে নাচানাচি করতে করতে তো পুরস্কার ভেঙে যাবে। মৌনতা ছেড়ে দাঁড়ালো সুলতানা বেগমকে। হাতে ধরে রাখা পুরস্কারের প্লেট দেখিয়ে শুধালো, সুন্দর না? ভীষণ সুন্দর। বাসার ভিতরে আয় এখন। না আন্টি, এখন যাব না। স্কুল থেকে ফিরে বাসায় যাইনি এখনো, সোজা এইখানে এসেছি, এখন বাসায় যাব। সুলতানা বেগমও আর আটকালেন না মৌনতাকে, হেসে বললেন, আচ্ছা। সুলতানা বেগমের অনুমতি পেতে আর দেরি করলো না মৌনতা। শেষ একবার আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করে সে হেলে দুলে নেমে এলো সিঁড়ি বেয়ে। আদর্শ দরজার সম্মুখে দাঁড়িয়ে রইল ভ্যাবলার মতো। কি হচ্ছে সবটাই যেন তার মাথার উপর থেকে চলে যাচ্ছে। এই অভদ্র মেয়েটার আবার তার মায়ের সাথে এত ভালো সম্পর্ক কখন হলো যে একদম গলা ধরেছে। আদর্শের হতবাকের মধ্যেই তাকে ডাক দিলে সুলতানা বেগম ঝাঁঝালো কণ্ঠে বললেন, ভিতরে আসবি নাকি? ওইখানেই হাদারামের মতো দাঁড়িয়ে থাকবি। ঘোর কাটলো আদর্শের। মায়ের কথায় কিঞ্চিত কপালে ভাঁজ পড়লো তার। এই তো ওই অভদ্র মেয়েটার সাথে কি ভালো ব্যবহার করলো তার মা, আর তার সাথে কিনা এখন কেমন একটা সৎমা ব্যবহার করছে। আচ্ছা, এটা তার মাই তো, নাকি ওই অভদ্র মেয়েটার মা? ছোট মাথায় বিশাল এক চিন্তার উদয় হলো আদর্শের। গম্ভীর মুখে সে প্রবেশ করলো বাড়ির ভিতরে। ব্যস্ত শরীরটা ধীরে ধীরে নিস্তব্ধতায় ছেয়ে গেছে। চারিদিকে শুনশান নীরবতা। তবে এই নীরবতার মধ্যেই মৌনতার কর্ণভেদ করে আঘাত হানছে আদর্শের গুনগুনিয়ে পড়ার শব্দ। এই ছেলেটাকে কতবার বলেছি রাত বিরেতে জানালা না খুলে পড়তে, তাও জানালাটা খোলা রেখেই পড়ছে। বিরক্তি ভরা চোখ মুখ নিয়ে মৌনতা গিয়ে দাঁড়ালো জানালার নিকটে। মৃদুস্বরে ডাকলো, আদর্শ, আদর্শ। আদর্শ সাড়া দিল না কোনো। অবশ্য মৌনতার ডাকে সাড়া না দেওয়া তো আদর্শের অভ্যাস। মেয়েটা থামলো না, দাঁতে দাঁত চেপে একের পর এক ডাকতে রইল, আদর্শ, আদর্শ। একটা সময় বিরক্ত হয়ে আদর্শ পড়া রেখে উঠে দাঁড়ালো। পড়ার মধ্যে কেউ এতবার ডাকলে কি আর সে পড়ায় মনোযোগ দেওয়া যায়? আদর্শ ধূপধাপ পা ফেলে এসে দাঁড়ালো তার জানালার সম্মুখে। গম্ভীর কণ্ঠে শুধালো, কি হয়েছে? এত রাতে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? মৌনতা অবাক হলো। সে আবার ষাঁড়ের মতো চেঁচাচ্ছিল কোথায়? সে তো শুধুমাত্র মৃদু স্বরে ডেকেছে আদর্শকে। মেয়েটা অবাক স্বরেই প্রশ্ন করলো, আমি ষাঁড়ের মতো চেঁচাচ্ছিলাম কখন? তাহলে এতক্ষণ কি করছিলে? তোমাকে ডাকছিলাম। কেন ডাকছিলে?
আদর্শের কণ্ঠে স্পষ্ট বিরক্তিবোধ। মৌনতা বুঝল তা। মেয়েটা যেন আরো উঠে পড়ে লাগলো ছেলেটার বিরক্তি বাড়াতে। এত রাতে শব্দ করে পড়ে তার ঘুম নষ্ট করা। ঠিক আছে, সেও আজ আর পড়তে দিবে না আদর্শকে। লাজুক হাসলো মৌনতা। লজ্জালু ভঙ্গিতে জিজ্ঞেস করলো, আজ সঙ্গীত প্রতিযোগিতায় আমার গানটা কেমন হচ্ছিল? আদর্শের দৃষ্টি তীক্ষ্ণ হলো। থমথমে কণ্ঠে বলল, ডু ইউ নো কাউয়া? মৌনতার কপালে ভাঁজ পড়ল। ভাবুক ভঙ্গিতে বলল, হোয়াট ইজ কাওয়া আদর্শ? আদর্শ বিস্তর হাসলো। ঠোঁট বাঁকিয়ে বলল, ইটস কাক। তোমার গানটা আজ কাকের মতোই হয়েছে। মনে হচ্ছিল স্টেজে উঠে একটা দাঁড়কাক কাকা করছে। ইস, কি বৃষ্টি কর্কশ সে কণ্ঠস্বর। মৌনতা চেতে গেল। ঝাঁঝালো কণ্ঠে বলল, কি বলে তুমি? আমার গান কাকের মতো হয়েছে? আমার কণ্ঠস্বর কাকের মতো? তুমি তো বিদ্যাসাগরের নাতি, মাঝরাতেও পড়ে পড়ে পাড়া প্রতিবেশীকে ঘুমাতে দাও না। তোমার নামে তো আমি মামলা করব। দাঁতে দাঁত চাপলো আদর্শ। কটমট করে বলল, একদম আমার সম্পর্কে আজে বাজে কথা বলবে না। নিজে তো পড়াশোনা করো না, অন্যের পরের কত কি বুঝবে? অসভ্য পাজি মেয়ে।